আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই, বিবিসিকে প্রধান উপদেষ্টা। গণতন্ত্রের প্রত্যাবর্তনে দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নয় এনসিপি। The people of Bangladesh deserve a future free from fear, oppression and political uncertainty. The path forward is clear: a swift return to democracy through a free and fair election. এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই আগস্ট গণহত্যার মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান টবি ক্যাডম্যানের। শীঘ্রই সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ইউপি চেয়ারম্যানের 15,000 কোটি টাকা পাচার। দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের লাখমিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। সাবেক মন্ত্রী টিপু মুন্সির নামেও মামলা। অভিযানের নামে মব তৈরি করলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে পুলিশ, বললেন আইজিপি। মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস গিয়াসউদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়ায় সাজা বাতিল করলেন আপিল বিভাগ। এবং ঈদযাত্রায় রেলের আগাম টিকিট বিক্রি শুরু 14 মার্চ। আকাশপথে ভাড়া বাড়ছে দ্বিগুণ। যাত্রী চাপ সামলাতে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দাবি। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের ভোটে অংশ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক সরকারের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও। বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য এদেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধু রাষ্ট্র বা সহযোগীরা হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করবে বলে প্রত্যাশা তার। সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেছেন বিএনপির মহাসচিব। দেশের মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা মুক্ত ভবিষ্যৎ চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, দ্রুত গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচন। And we look forward to enhancing more people-to-people interactions in the coming days. We also want to ensure that Bangladesh's political fate will be decided by only its people. We expect that our global friends and partners will respect the global norms and non-interference, sovereignty and peaceful resolution of dispute for our collective growth. Today, as we share this iftar, we are reminded of the values of justice, resilience and unity. The people of Bangladesh deserve a future free from fear, oppression and political uncertainty. The path forward is clear: a swift return to democracy through a free and fair election. এদিকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেওয়া উচিত নয়।
বেশ কিছুদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২৮ ফেব্রুয়ারি শপথ নেয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার বিশেষ সাক্ষাৎকার দেন বার্তা সংস্থা রয়টার্সকে। বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়, তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে তাৎক্ষণিক নির্বাচন হতে পারে বলে জানান তিনি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। এনসিপির আহ্বায়ক রয়টার্সকে আরও জানান, তার দল চায় সেকেন্ড রিপাবলিক তৈরি করতে, যেখানে কেবল সরকার নয়, পুরো নিয়ম কাঠামো পরিবর্তন করা হবে। বর্তমান সংবিধান ফ্যাসিবাদকে আশ্রয় দিয়েছে, ফলে এর পরিবর্তন করতে হবে বলেও মত তার। সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে, যেটা কেবল সরকার নয়, একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে, সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে। যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেক সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি অর্থায়ন করছেন বলে জানিয়েছেন নাহিদ। শিগগিরই এনসিপি নতুন কার্যালয় এবং নির্বাচনের জন্য তহবিল সংগ্রহে নজর দেবে বলেও জানান তিনি। বাংলাদেশের যেই ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসলাম, সেই ইসলাম ধর্মের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এমন সুপারিশ করেন তিনি। আন্তর্জাতিক এই অপরাধ বিশেষজ্ঞ বলেছেন, বাংলাদেশের কিছু লোক গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাদের বিচার করতে হলে আন্তর্জাতিক সাহায্য দরকার। মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কোনো ব্যবসায়ী নয়, এক ইউপি চেয়ারম্যানের হিসাব থেকেই প্রায় 15,000 কোটি টাকা পাচার। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। লাকমিয়া নামে আওয়ামী লীগের এই চেয়ারম্যানের বাড়ি নারায়ণগঞ্জের 2500 থানায়। লাকমিয়ার লাকি কপাল ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাকমিয়া দম্পতির 70 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 15,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় পৃথক 2 মামলা করেছে সংস্থাটি। 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ ও 32 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এদিকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত সহ 23 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া অন্য কারো অভিযান করার অধিকার নেই বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিযানের নামে মব সংস্কৃতি তৈরি করলে ব্যবস্থা নেয়ারও এ সময় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের প্রাক্তন স্ত্রীর বাসায় মঙ্গলবার রাতে ছাত্র জনতার পরিচয়ে অভিযানে যায় 20 থেকে 25 জনের একটি দল। গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তছনছ করা হয় বাসা।
সেদিনের তল্লাশি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান করতে পারবে না কেউ। পাশাপাশি মব তৈরি করে হামলা করলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। ঈদুল ফিতর সামনে রেখে মহাসড়কে ডাকাতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ডাকাতির হটস্পট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। টুরিস্ট পুলিশ ভালো কাজ করলে বিদেশি পর্যটক বাড়বে জানিয়ে বাহিনীটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশি টুরিস্টও কিন্তু আমাদের দেশে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার মামলায় খালাসের মধ্য দিয়ে মামলামুক্ত হলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। 15 নভেম্বর 2013 সালের ঘটনা। অভিযোগ ওঠে অর্থ পাচার মামলায় তারেক রহমানকে সাজা দিতে বিচারকের মাথায় পিস্তল ঠেকান তৎকালীন আইন সচিবের নেতৃত্বে একটি দল। এরপরও মাথা নত করেননি বিচারক মোতাহার হোসেন। হত্যার হুমকি উপেক্ষা করে খালাস দেন তারেক রহমানকে। এরপর বিচারকের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এক পর্যায়ে দেশ ছাড়েন ওই বিচারক। হাইকোর্টে এসে অবশ্য তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়। দেয়া হয় 7 বছরের কারাদণ্ড, আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। মঙ্গলবার মামুনের আপিল মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। ফলে খালাসের সুবিধা পান তারেক রহমানও। যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে, এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। বিএনপির আইনজীবীরা বলছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমান টিকিট ও চিকিৎসা বাবদ খরচকে অর্থ পাচার হিসেবে দেখানো হয় শুধুমাত্র হয়রানি করতেই। পরবর্তীতে চার্জশিট হয়, 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল। দুদক আইনজীবীও বলছেন, তারেক রহমানের অর্থ পাচারের সত্যতা নেই। এছাড়া মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি প্রক্রিয়া। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। অর্থ পাচারের এই মামলায় খালাসের মধ্য দিয়ে তারেক রহমান মামলামুক্ত হলেন। তবে একটি মামলা চলমান থাকলেও সেটির কার্যকারিতা স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রমজানের সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। রমজান আসলেই হঠাৎ বেড়ে যায় নিত্যপণ্যের দাম, এতে দিশেহারা জনগণ। ক্রেতাকে স্বস্তি দিতে এবারে পণ্যের গায়ের দামের চেয়ে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, ডাল সহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ 17টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। বাজারে তো এরকম সস্তা মাল দেয় না। এখানে দেখা যায় যে বাজারে যে রেট আছে এই রেটের চেয়ে কিছু না কিছু কম আছে। আমাদের জন্য উপকার, আমাদের মতো গরিব মানুষের জন্য উপকার। দামে কম পাচ্ছে, এই তো সুবিধা না আমাদের। এইখানে কম দামে সিটি গ্রুপের মানুষ মালটা দিতেছে, এইখান থেকে এই কারণে নিতেছে। অবশ্যই সুবিধা এরকম আরো করা উচিত। সিটি গ্রুপের বিক্রি কার্যক্রমে 1 লিটার সয়াবিন তেল 172 টাকা, 500 গ্রাম গুঁড়ো দুধ মিলছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা কম, আধা লিটার পানিতে 10 টাকা সহ সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড় থাকছে। ভোক্তাদের প্রয়োজন মতো পণ্য দিতে নিজেদের তৎপরতার কথা জানালো প্রতিষ্ঠানটির কর্মীরা। বাজার মূল্যের চেয়ে
কম রেটে আমরা সেবা দিচ্ছি। প্রথম রমজান দিকে ইনশাল্লাহ এর ধারাবাহিকতা চলবে হচ্ছে শেষ রমজান পর্যন্ত। আমাদের 19টি প্রোডাক্ট ন্যায্য মূল্যে গ্রাহকদের এটা প্রতি বছরে দেয়, সেই বছরের তুলনায় এবারও ভালো কাস্টমারদের আপনার ফিডব্যাক পাওয়া যাচ্ছে। সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় প্রতিদিন সকাল 10টায় এবং শেষ হয় বিকেল 4টা। চলবে পুরো রমজান মাস জুড়ে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান থেকে আমদানি হওয়া 26,250 টন চাল খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। G2G চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান নিয়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV সিবি বুধবার বিকেলে বন্দরে এসে পৌঁছায়। বুধবার পাকিস্তানের কাশিম বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV সিবি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে G2G চুক্তির আওতায় জাহাজটিতে আসে 26,250 টন আতপ চালের চালান। বৃহস্পতিবার সকাল থেকে টার্মিনাল 1 ইয়ার্ডে শুরু হয় জাহাজটি থেকে চাল খালাস। সকালে খালাস প্রক্রিয়া পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানি ডেপুটি হাইকমিশনার। আমরা 15,00,000 মেট্রিক টনের মতো আমাদের আজকে মজুদ আছে আজকের পরিসংখ্যান। তো আমরা এখন স্টেবল পজিশনে আছি। সংশ্লিষ্টরা বলছেন প্রতি টন $490 কেনা চালের বাকি চালান এ মাসের মাঝামাঝিতে দেশে পৌঁছাবে। 26,300 টন প্রথম চালান আসে, দ্বিতীয় চালানটি আগামী 11 তারিখ আসবে। গত 14 জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানির সমঝোতা স্মারক সই হয়। মূলত দেশের বাজার স্থিতিশীল রাখতে এই চাল আমদানি করছে সরকার। এর আগে ভারত, মিয়ানমার এবং ভিয়েতনাম থেকেও চাল আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে আগামী 14 মার্চ। আর ঈদযাত্রা শুরু 21 মার্চ থেকে। এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে, কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। ঈদ উপলক্ষে এবার মোট 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ঈদ কেন্দ্রিক রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী 14 মার্চ দেওয়া হতে পারে 21 মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। সেই হিসেবে ট্রেনে ঈদযাত্রা শুরু হতে পারে 21 মার্চ। ঈদ সামনে রেখে নানা কাপড়ের ভিড়ে এখনও বাঙালির পছন্দের শীর্ষে দেশি পোশাক। পশ্চিমা ধাঁচের পোশাক পাশে রেখে অনেকেরই প্রথম পছন্দ শাড়ি, সালোয়ার কামিজ ও পাঞ্জাবি। সঙ্গে তরুণরা ঝুঁকছে দেশি ফিউশনের তৈরি শার্ট, শার্ট, কুর্তির দিকে। উৎসব মানেই নতুন নতুন পোশাক, আর এক্ষেত্রে নগরবাসীর অনেকেই ঝুঁকছেন দেশি পোশাকে। ঈদের সকাল মানে শাড়ি, পাঞ্জাবি কিংবা সালোয়ার কামিজ। তাই কেনাকাটা শুরুতেই দেশি ব্র্যান্ডগুলোতে ঢু মারছেন ক্রেতারা। আমার পছন্দ বাঙালি সুতি, 3 পিস, শাড়ি। একটা সুন্দর পাঞ্জাবি পরলে দৃষ্টি আকর্ষণ হয় স্যার, এই জন্য একটা পাঞ্জাবি কিনতে আসছি। কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয় করা প্রতিটি পোশাক নির্বাচনে গুরুত্ব পেয়েছে উৎসব মুখরতা আর স্বস্তি। চেষ্টা করি যে দেশি পোশাকটাই প্রাধান্য দেওয়ার জন্য। যারা শাড়ি পছন্দ করে তাদের জন্য শাড়ি, বাবুর জন্য ফতুয়া। একটু বিকাল দিকে বের হব, তখন একটু কটনের মধ্যে। দাম মনে হচ্ছে এবার ওকে। তরুণদের কথা চিন্তা করে বিভিন্ন ব্র্যান্ড পোশাকে রেখেছে আধুনিক কাট ও হালকা নকশা। গরমকে প্রাধান্য দিয়ে এবার কটন, হাফ সিল্কের উপরে, ফেব্রিক্সের উপর কাজ করা হয়েছে 90%-এর উপরে, এবং প্রত্যেকটা ডিজাইনও খুব সুন্দর। শুরু থেকেই সাড়া মিলছে দেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলোতে। 10 রোজার পর ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পুরোদমে জমে ওঠার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত উইকেটের ভরসা নিয়ে খেলছে না। পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফ জানিয়ে দিয়েছেন BCCI সহসভাপতি রাজীব শুক্লা। बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा जो है। ভারত এমন একটা দল যাদের আসলে উইকেট থেকে বাড়তি কোনো সুবিধার প্রয়োজন হয় না। দুবাইয়ে তারা সুবিধা পাচ্ছে, এসব নিয়ে যারা কথা বলছে তার কোনো ভিত্তি নেই। শুধু ভারত কেন, পাকিস্তানও যদি সেখানে খেলতো তাদের সঙ্গেও এমনটি হতো। দেখুন, ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। তবে এটা এমন একটা বিষয় যেখানে ভারত সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে। আমি আবারও বলবো, ভারতের পাকিস্তানে না আসার পেছনে সম্পূর্ণ
সম্পূর্ণ সিদ্ধান্ত সরকারের। এখানে বিসিসিআইয়ের সদিচ্ছার অভাব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হলো, তারা এটা সফল আয়োজন করেছে। পুরো বিশ্বের সমর্থকরাই ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ দেখতে মুখিয়ে আছে। তবে তৃতীয় বা নিরপেক্ষ ভেন্যুতে এমন সিরিজ আয়োজনের কোনো সুযোগ নেই। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না। আর এর জন্য ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা পাঠানো হয়েছে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি নজিরবিহীন বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘন্টা পরই হামাসকে আলটিমেটাম দেন প্রেসিডেন্ট। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।